প্রতিবেদন দিয়েছে, তার টপিক হচ্ছে, যেরকম পরীক্ষা এসছে আমি সেই অনুযায়ী বলছি যে অনলাইন শিক্ষা আমাদের কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে, এই বিষয়ে একটা সম্পাদকীয় প্রতিবেদন লিখতে দিয়েছে। তাহলে এটার টাইটেল আমি কি দেব? আমি কি লিখবো যে অনলাইন শিক্ষা আমাদের কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে? না, একেবারেই না। তখন আমরা সেটাকে সংক্ষিপ্ত আকারে লিখব এইভাবে: অনলাইন শিক্ষা সমস্যা ও সম্ভাবনা। অনলাইন শিক্ষা সমস্যা ও সম্ভাবনা। কেন? ওই যে আমাদের কোশ্চেনে বলেছে অনলাইন শিক্ষা আমাদের কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে, তার মানে কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সম্ভাবনা আগামী দিনে। কিন্তু প্রশ্ন চিহ্ন যখন তুলেছে তার মানে কিছু লিমিটেশনও আছে, তাহলে সেটা হচ্ছে সমস্যা। অতএব কোশ্চেনে যেটা দেওয়া রয়েছে সেটাকে ডিটো কপি পেস্ট করে কিন্তু হেডিং হবে না, তাকে কিছুটা কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ যে টপিকটা নিয়ে আমাদের লিখতে দিচ্ছে সেই টপিকটার প্রাসঙ্গিকতা আমাকে বুঝতে হবে, বুঝে আমাকে এই লেখাটার দিকে এগোতে হবে। তাহলে প্রথম হচ্ছে টাইটেল। টাইটেলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তুমি যদি তোমার নর্মাল হাতের লেখার থেকে একটু বড় আকারে লেখো, তাহলে সেক্ষেত্রে আন্ডারলাইন না করলেও চলবে। আর যদি এমন হয় যে তোমার সাধারণ হাতের লেখার মাপটাই অনেকটা বড়, তাহলে তুমি তোমার লেখাকে আন্ডারলাইন করে দাও, অসুবিধা নেই। তবে চেষ্টা করো একটু বড় হাতের লিখলে, সেটা অসুবিধা নেই। আর একটা হচ্ছে যে অন্য কালিতে লিখবে না, যে কালিতে মূল লেখা লিখছো সেই কালিতেই লিখবে। কালি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, করবে না, প্রয়োজন নেই মানে করবেই না একেবারে। একটা কালিতেই পুরোটা লিখবে, কালি চেঞ্জ করলে এক্সট্রা কোনো নাম্বার পাওয়া যায় না, কোনো বেনিফিট পাওয়া যায় না। তাহলে প্রথম গেল টাইটেল বা শিরোনাম। এইবার ঠিক যেরকম আমরা ঘটনাভিত্তিক প্রতিবেদনে দেখেছিলাম, প্রতিবেদকের পরিচয়, স্থান, তারিখ এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে ঘটনাভিত্তিক প্রতিবেদনে যেমন আমরা নিজস্ব সংবাদদাতা, ক স্থান খ স্থান ইত্যাদি, তারপর কমা দিয়ে তারিখ লিখেছি 11 ডিসেম্বর, এই রকম কোনো কথা আমরা সংবাদ ভিত্তিক প্রতিবেদনে লিখব না। তাহলে কি করে লিখব? এই যে আমরা টাইটেলটা দিলাম, শিরোনামটা দিলাম, এই শিরোনামটা দেওয়ার পরে ঠিক প্যারাগ্রাফ করে নিচ থেকে এক লাইন ছেড়ে লিখতে শুরু করব। এই চলছে, আবার এই পরের লাইন, এই চলছে, এই পরের লাইন, যেরকম যেরকম লেখা চলে। এবং এই যে প্রতিবেদনটা সম্পাদকীয় প্রতিবেদন, এটাও কিন্তু দুটো প্যারাগ্রাফেই করব আমরা। দুটো প্যারাগ্রাফ কোন কোন ক্ষেত্রে? যদি পরীক্ষাটা হয় মিসলেনিয়াস তাহলে দুটো প্যারাগ্রাফ, যদি হয় ডব্লিউবিসিএস দুটো প্যারাগ্রাফ, যদি হয় ক্লার্কশিপ, যেহেতু ক্লার্কশিপের ক্ষেত্রে শব্দ সংখ্যা কম, সময় কম, নম্বরও কম, সেখানে দুটো প্যারাগ্রাফ হবে না, একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফে হবে। একটাই প্যারাগ্রাফ, খুব বেশি শব্দ তো ব্যবহার করার সুযোগ পাবে না, ম্যাক্সিমাম ওই খুব বেশি হলে 50টা শব্দ, তার মধ্যেই লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা প্যারাগ্রাফ ক্লার্কশিপ পরীক্ষা হলে, বাকিগুলোতে দুটো প্যারাগ্রাফ, দুটোর বেশি প্যারাগ্রাফ করো না। তুমি বলতে পারো কেন, এটা কি নিয়ম নেই দুটোর বেশি প্যারাগ্রাফ করার? না, নিয়ম আছে, নিয়মের ব্যাপার নেই। কিন্তু আমাকে যেহেতু একটা নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে লিখতে হচ্ছে, যত বেশি প্যারাগ্রাফ করব, তত এক একটা প্যারাগ্রাফের কন্টেন্ট বা বিষয়বস্তু কিন্তু কমতে শুরু করবে। যেহেতু আমাদের একটা প্যারাগ্রাফে তো কিছু কন্টেন্ট বা বিষয়বস্তু রাখতে হবে, সেটা যাতে রাখতে পারি সেই কারণে আমরা কি করছি, আমরা একটা প্যারাগ্রাফে যাতে মেজর একটা পরিমাণ শব্দ সংখ্যা থাকে, সেই কারণে আমরা দুটো প্যারাগ্রাফেই লিখব। না হলে যেটা হবে, লেখার যে গুণগত মান, সেই গুণগত মান কিন্তু অনেকটাই পড়ে যাবে। তাহলে লেখা শুরু হলো, টাইটেল দিলাম, কোনো স্থান তারিখ কিচ্ছু না,
নাথিং, আমাদের লেখা স্টার্ট হলো। ভাষা, ভাষার ক্ষেত্রেও আগেই বলা আছে, এমন ভাষা লিখব সহজবোধ্য। এই যে উচ্চ শিক্ষিত বা স্বল্প শিক্ষিত সবাই বুঝবেন। কারণ একটা খবরের কাগজের যে পাঠক, সেই পাঠক শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করে আসেন না, তিনি আমজনতার মধ্যে থেকে আসেন। সুতরাং প্রত্যেকটি মানুষের কাছে বোধগম্য হওয়াটা একটা বেসিক শর্তের মধ্যে পড়ে। তথাপি আমি বলবো যে সংবাদ ভিত্তিক প্রতিবেদনের ভাষার যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা যতটা যতটা সহজ হয়, সম্পাদকীয় প্রতিবেদনে একটু সামান্য জটিল হওয়ার সম্ভাবনা আছে। আমি শব্দ ব্যবহারের কথা বলছি না, ভাষার যে বাঁধনটা, ভাষার যে অ্যাপ্রোচটা, সেইটার কথা বলছি। কারণ যেহেতু সম্পাদকীয় প্রতিবেদনে একটু সিরিয়াস বিষয় নিয়ে ডিল করতে হয়, তো সেই সিরিয়াস বিষয় নিয়ে ডিল করতে গিয়ে একটুখানি জিনিসটা দেখা যায় যে আহ, কিছুটা হলেও কিন্তু একটু গুরুগম্ভীর হয়ে যায়। বিশেষ করে সম্পাদকীয় প্রতিবেদনের যে টপিকগুলো থাকে, সেটা আমাদের চারপাশে ঘটে চলা যে সমস্ত আর্থসামাজিক ঘটনা, সাংস্কৃতিক ঘটনা, রাজনৈতিক ঘটনা, সেগুলোকে নিয়ে লিখতে হয়। ফলে সেই লেখার মধ্যে একটা বিশ্লেষণ থাকে। বিশ্লেষণ করতে গেলে বিষয়টা একটু গুরুগম্ভীর কিন্তু হবে, এটা কিছু করার নেই। তবে চেষ্টা করো যতটা সহজ রাখা যায়। তাহলে ভাষার হয়ে গেল। এইবার হচ্ছে আসল গল্প। আমরা দেখেছিলাম ঘটনাভিত্তিক প্রতিবেদনে ছিল হচ্ছে বিবরণ, ডেসক্রিপশন। এক্ষেত্রে হচ্ছে ঘটনার বিশ্লেষণ। এত সালে ওই হয়েছে, অত সালে সেই হয়েছিল, এত সালে ওই হবে, এই সব বলে কোনো লাভ নেই। যত বেশি তুমি ডেটা দেবে, তত এটা প্রমাণ হবে তোমার কাছে এই বিষয়ে প্রচুর তথ্য আছে, তোমার জিকে খুব স্ট্রং। কিন্তু এটা প্রমাণ হবে না যে তুমি এই বিষয়ে আদৌ ভাবনা চিন্তা করতে পারো, তোমার কোনো একটা বিষয়ে নিজস্ব মতামত আছে। না, এটা কিন্তু প্রমাণিত হবে না। তার ফলে অলওয়েজ ঘটনার বিশ্লেষণ, আমি যে বলছি বিশ্লেষণের কথা, এই বিশ্লেষণটা কিন্তু রাতারাতি তৈরি হবে না। বিশ্লেষণ করতে গেলে যে কোনো ঘটনা, চারপাশে যা কিছু ঘটে, সেগুলো সম্পর্কে একটা নিজস্ব অ্যানালিসিস তৈরি করতে হয়। সেটা কিন্তু শুধু পরীক্ষা পারপাসে বলে বলছি না। ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি চলে যাই যে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ সংলগ্ন এলাকায় একটা রাজনৈতিক ধর্মীয় অস্থিরতা তৈরি হয়েছে, সেই বিষয়টাতে তাতে নানা জনের নানা মত রয়েছে। সোশ্যাল মিডিয়া খুললে আমরা সেগুলো দেখতে পাই, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছেন ঘটনাগুলো নিয়ে। তাহলে একজন সরকারি চাকরির পরীক্ষার্থী হিসেবে তোমার অবস্থানটা কি হবে? তোমার অবস্থানটা খুব লজিক্যাল হবে, যুক্তিগ্রাহ্য অবস্থান হবে। অর্থাৎ তুমি যখন এই ধরনের ঘটনা বিশ্লেষণ করবে, তোমাকে যেটা করতে হবে, তোমাকে সমস্ত অ্যাঙ্গেল মাথায় রাখতে হবে, সবগুলো দিক মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে একজন প্রশাসনিক আধিকারিক হিসেবে তুমি কিন্তু প্রচুর পরিমাণে ডেটা দিয়ে কাজ সারতে পারো না, তোমাকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। আমি সেই ব্যাপারটা উদাহরণ দিয়ে পরে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে। ধরো তোমাকে বললো যে আহ, জল সংকট এবং তার প্রতিকার। তাহলে জল সংকট নিয়ে যদি আমাকে লিখতে হয়, ওয়াটার ক্রাইসিস নিয়ে, আমাকে প্রথমেই ভাবতে হবে যে জল সংকট বিষয়টাকে নিয়ে আমাকে লিখতে দিচ্ছে কেন আজকের দিনে দাঁড়িয়ে। তার মানে নিশ্চয়ই এটার কোনো একটা প্রাসঙ্গিকতা আছে। আমরা 2024 শেষ করে ফেললাম, আজ থেকে 4 বছর আগে চলে যাই। 2020, কোভিড, মার্চ মাস, মার্চ এপ্রিল মাস একদম মনে করে দেখো, যখন একদম লকডাউন শুরু হলো, সেই সময় আমাদের প্রতিবেদন হিসেবে তৈরি করতে হয়েছিল কোভিডের জন্য প্রয়োজনীয় সতর্কতা কিভাবে নেওয়া যেতে পারে সে বিষয়ে প্রতিবেদন। সেই সময় যে ক্লাসগুলো হতো সেগুলোতে এগুলো নিয়ে আলোচনা করতাম। এখন সেগুলো নিয়ে আলোচনা করি না। কেন করি না?
তার কারণ হচ্ছে যে এখন সেগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই। ওই সময়টা থেকে পেরিয়ে আমরা চলে এসেছি। তাহলে 2024 সালে যে বিষয়গুলোর প্রাসঙ্গিকতা আছে সেগুলো নিয়ে একটু ভাবতে হবে। তোমাদের পরীক্ষা ধরে নাও, কথায় কথায় বলছি, হলো 2025 সালের এপ্রিল মাসে, মার্চ মাসে, কোনো একটা সময়ে। তাহলে যে টপিকটা তোমাকে দেবে সেই টপিকটা এই এই যে এই সময় থেকে শুরু করে প্রশ্নপত্র হওয়া পর্যন্ত যা কিছু ঘটছে তার সামাজিক ইম্প্যাক্ট নিয়ে দেবে। কোনোদিন একটা কোশ্চেনও দেখাতে পারবে না প্রিভিয়াস ইয়ারে যেখানে পার্টিকুলার কোনো একটা ঘটনা নিয়ে প্রতিবেদন লিখতে দিয়েছে। যেমন অনেকের একটা ধারণা থাকে, দেখছিলাম, চন্দ্রযান 3 নিয়ে একটা প্রতিবেদন লিখিয়ে দিন। কোনোদিন পরীক্ষায় আসে না। কি আসতে পারে? মহাকাশ গবেষণায় ভারতের স্থান, বা বিজ্ঞান চর্চায় ভারত। নির্দিষ্ট কোনো স্পেসিফিক বিষয় না, ওভারঅল। তাহলে ওভারঅল বিষয় নিয়ে যদি তোমাকে লিখতে হয়, সেখানে ডেটা দরকার নেই তো কোনো। ডেটা প্রমাণ করে তোমার নলেজ, কিন্তু এই পরীক্ষার উদ্দেশ্য তোমার নলেজকে জাজ করা নয়। এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে তোমার কগনিশন। কগনিশনের বাংলা কি? যাকে বলে প্রজ্ঞা। সেই প্রজ্ঞাকে জাজ করা, তুমি কতটা চিন্তাশীল মানুষ। তাহলে তার জন্য কিন্তু বিশ্লেষণ মাস্ট। এবং সেই বিশ্লেষণ করতে গিয়ে যেটা বললাম, অনাবশ্যক তথ্য প্রদানের কোনো দরকার নেই। তথ্য দুটো জিনিস করবে। এক হচ্ছে নির্দিষ্ট শব্দ এবং সময়ের মধ্যে আমাদের লিখতে হবে। তুমি যত বেশি ডেটা দেবে তত কিন্তু দেখা যাবে যে তোমার ওই তথ্যটা উম, নির্দিষ্ট শব্দকে কিছুটা গ্রাস করে নিচ্ছে। ফলে আর তুমি আসল কথা লেখার জায়গা পেলে না। তার আগেই কিন্তু দেখা গেল যে আমার নির্দিষ্ট যে শব্দ সংখ্যা আছে সেই শব্দ সংখ্যা শেষ হয়ে গেল। আর একটা হচ্ছে যে যখনই তুমি কোনো তথ্য দেবে, তার মানে সেখান থেকে তুমি ব্যক্তি হিসেবে কোন জায়গায় রয়েছো এটা কিন্তু প্রকাশ পাবে না। সুতরাং ব্যক্তি হিসেবে তোমার অবস্থানকে পরিষ্কার করার জন্য কোনো ধরনের তথ্য দেবে না। তার সাথে সাথে আরো একটা জিনিস এই প্রতিবেদনে দেবে না, দ্যাট ইজ উদ্ধৃতি, কোটেশন। আমাদের টপিক লিখতে দিল বর্তমান যুগে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। তুমি লিখলে রবীন্দ্রনাথ বলেছেন বা নজরুল ইসলাম বলেছেন, না কেউ কিচ্ছু বলেননি, তুমি কি বলছো সেটা বলো। অন্যরা কি বলেছেন বলার দরকার নেই। এখানে তোমার কথা জানতে চেয়েছে, তুমি কি বলছো। সুতরাং বিখ্যাত মানুষের কোটেশন দিয়ে লিখো না, সেটা খুব ভালো লেখা হয় না। আমি ভুল ঠিক বলছি না, আমি বলছি ভালো লেখা। যেখানে তোমার মত জানতে চাওয়া হচ্ছে তুমি তোমার কথা বলো। এটা তো রচনা নয়, রচনা একরকম অন্য জিনিস, এটা হচ্ছে প্রতিবেদন। তাহলে কোনো ধরনের উদ্ধৃতি আমরা দেব না, কোনো কোটেশন দেব না। আচ্ছা, তথ্য বা ডেটা কোথায় দিতে পারি? যদি আমার মনে হয় যে আমার যুক্তিকে প্রতিষ্ঠা করতে গেলে এই ডেটাটুকু দিলে আমি লজিকটাকে এস্টাবলিশ করতে পারবো যে কেন আমি এই কথাটা বলছি, তাহলে আমি অবশ্যই ডেটা দেব, খুব সামান্য ডেটা দিয়ে বলবো তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ঘটেছিল, তার ফলে এটা ঘটতে পারে। এইবার যখন ডেটা দিচ্ছ সেখানে ধরো তুমি লিখলে এক, যেগুলো আমি দেখি লেখা থাকে, সমীক্ষা থেকে জানা যায় যে, বলে এই ইত্যাদি বিষয়। হবে না। কেন হবে না? এই যে এক সমীক্ষা থেকে জানা যায়, কোন সমীক্ষা? কে করেছে? কোনো একটা সংস্থা আছে তো? কত সালে হয়েছে? যতক্ষণ পর্যন্ত না তুমি ডেটার প্রপার সোর্স উল্লেখ করছো ততক্ষণ পর্যন্ত সেই ডেটার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। না হলে তো বিষয়টা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হয়ে যায়, যে যা পারে লিখে টাইপ করে ফরওয়ার্ড করে দিল।
তার না আছে কোনো সোর্স, না আছে কিছু, তথ্য ঘুরছে। ভারত ইতিহাস সম্পর্কে কয়েকটি অজানা কথা জেনে নিন বলে একটা লম্বা চওড়া লেখা, তলায় লেখা আছে সংগৃহীত। কোথা থেকে সংগৃহীত? কোন ঐতিহাসিক এই কথাগুলো বলেছেন? কোন ইতিহাস বইয়ে আছে? কিছুই নেই, গ্রুপে গ্রুপে ঘুরছে। ওগুলো হচ্ছে বেসলেস বিষয়, ওর কোনো ভিত্তি নেই। তার ফলে তুমি যদি একটা কোনো তথ্য দাও, তাহলে প্রপারলি উল্লেখ করো। যদি তোমাকে জনবিন্যাস সম্পর্কে কোনো তথ্য দিতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে 2011 সালের যে জনগণনা হয়েছে, ভারত সরকারের ওয়েবসাইটেই পাওয়া যায়, সেই জনগণনা অনুযায়ী তোমাকে তথ্য দিতে হবে। সেটা অনুযায়ী তোমাকে ইনফরমেশন দিতে হবে, ডেটা দিতে হবে। তাহলে সেটা উল্লেখ করতে হবে 2011 সালের আদমশুমারি বা জনগণনা অনুযায়ী এই 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 ব্যাপার। কিন্তু একটি সমীক্ষা থেকে জানা গেছে যে আহ, এই গোষ্ঠীর জনসংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এটার কোনো ভিত্তি নেই, আমাকে স্পেসিফিক হতে হবে। তাহলে হাওয়ায় ছুড়ে দেওয়া কোনো কথা কিন্তু এক্ষেত্রে চলবে না। যদি ডেটা দিতে হয় তো প্রপারলি দিতে হবে এবং যুক্তিগ্রাহ্য হবে সেটা। আচ্ছা, এইটা একটু দেখো। এইখানে বিষয়ের নেতিবাচক ইতিবাচক দুটো দিকই উল্লেখ করতে হবে। নেতিবাচক দিক বলতে ধরো আমি একটা টপিক এখানে উল্লেখ করি। টপিকটা হচ্ছে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি। এই হচ্ছে আমাদের টপিক ধরো। তাহলে এটার প্রাসঙ্গিকতা কি, কেন, কি বৃত্তান্ত, এটা নিয়ে আমাদের বিভিন্ন মতামত থাকতে পারে এবং থাকেও। কিন্তু আমরা যখন লিখব এই পরীক্ষার জন্য, সেখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে নেতিবাচক দিকও উল্লেখ করব, ইতিবাচক দিকও উল্লেখ করব। তাহলে এটার শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি, তার নেতিবাচক দিক কি? নেতিবাচক দিক হচ্ছে এটাই যে এর ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মারাত্মক পরিমাণে ভায়োলেন্স ছড়িয়ে পড়ে, একটা হিংসা মারামারির পরিবেশ তৈরি হয়। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতির ফলে কখনো কখনো শিক্ষক নিগ্রহের মতো ঘটনাও ঘটছে, তাই না? টিচারদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছে। এক কথায় বলতে গেলে সামগ্রিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের যে পড়াশোনার পরিবেশ, সেই পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। তার ফলে এই দিক থেকে যদি দেখতে হয়, তাহলে শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতির কোনো সমর্থন আমরা পাচ্ছি না। ইতিবাচক দিকটা কি? ইতিবাচক দিকও আছে। তাহলে নেতিবাচক দিক যেটা আমরা উল্লেখ করলাম, তার ভিত্তিতে এক কথায় বলতে পারি না যে না না আমাদের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু বলতে পারবো না। কেন? তার কারণ যদি আমরা একটু ঐতিহ্যের দিকে তাকাই, আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যে ছাত্র রাজনীতির একটা বড় অংশ ছিল। তোমরা তো জানো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় সরকার কি করছে, ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার জারি করছে, যাতে ছাত্ররা এই রাজনীতিতে, এই আন্দোলনে কোনো অংশ নিতে না পারে। তার মানে একটা সার্কুলার জারি করতে হচ্ছে কেন? নিশ্চয়ই সেই পার্টিসিপেশনটা খুব টাফ পার্টিসিপেশন ছিল, সেই কারণে সার্কুলার জারি করতে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আজকের দিনে যারা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, তারা প্রত্যেকেই কিন্তু উঠে এসছেন ছাত্র রাজনীতি থেকে। তাহলে ছাত্র রাজনীতি ভবিষ্যতের দেশের যে পরিচালক মণ্ডলী তাদেরকে তৈরি করে। তৃতীয়ত হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে আমরা ভোট দিই, ভোট দিয়ে আমাদের পছন্দের সরকারকে নির্বাচন করি। তাহলে এই যে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের যে অভ্যেসটা, এই অভ্যেসটা তো গড়ে তুলতে হবে, এটা তো রাতারাতি হতে পারে না। সবকিছুর তো একটা চর্চা লাগে। তাহলে গণতন্ত্রের বা ডেমোক্রেসির যদি চর্চা করতে হয়, তারও একটা গ্রাউন্ড চাই। সুতরাং আগামী দিনে আমাদের দেশ রাজতান্ত্রিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, গণতন্ত্রের পথেই চলবে। এই গণতন্ত্রের চর্চা যারা তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মই করবে।
কিন্তু তরুণ প্রজন্ম কিভাবে সেই গণতন্ত্রের চর্চা করবে? তাদের যে শিক্ষাঙ্গন সেখান থেকেই করবে খুব ক্ষুদ্র পরিসরে। ওই যে ক্ষুদ্র পরিসরে গণতন্ত্রের চর্চা হচ্ছে, কলেজ ইউনিয়ন ভোট ইত্যাদি ইত্যাদি, তারই একটা বৃহত্তর রূপ হচ্ছে পরবর্তীকালে, সেটা হতে পারে স্থানীয় স্বায়ত্তশাসন, হতে পারে বিধানসভা, হতে পারে লোকসভা। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেটাই বৃহত্তর পর্যায়ে গিয়ে একটা দেশের সামগ্রিক কাঠামোতে কন্ট্রিবিউট করবে। সুতরাং এটাকে তো বাদ দেওয়া যাবে না। তাহলে এইবার দুটো দিক বলা হলো, নেতিবাচক ইতিবাচক। তাহলে এই দুটোকে একসাথে সিনথেসিস করব। সিনথেসিস কি করে করব, সামঞ্জস্য কি করে রাখবো? তাহলে আমাদের এই যে নেতিবাচক দিক যেটা উল্লেখ করেছি, ভায়োলেন্স বা হিংসা, সেটা কেন হয় ছাত্র রাজনীতিতে? তার কারণটা ভেবে দেখো। সেটা হয় এই কারণেই যে অ্যাকচুয়ালি আমাদের এখানে ছাত্র রাজনীতি বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে মেন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টি, দেখবে সেই মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির আচ্ছা, তোমার নাম বলো। দিব্যজিৎ সরকার। দিব্যজিৎ, প্রথম কথা আমি বলেছিলাম, খেয়াল করো, টাইটেলে তুমি যে লিখেছো ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট এলিফ্যান্টস কিল্ড, কোথায় কোথায় ঘটনা ঘটেছে সেটাকে বলতে হবে। কারণ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বিশেষ করে বা যে কোনো অকেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম টাইটেল খুব ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হবে। তোমাকে এই কথাটা বলতেই হবে যে ঘটনাটা ঘটেছে কোথায়। ঠিক আছে? তো এটাকে মনে রাখবে নেক্সট টাইম। Came in front of the railway track, killed after being hit by the train। ঠিক আছে, তুমি তোমার খাতায় কারেক্ট করে নেবে। উই অলওয়েজ স্টে অ্যালার্ট, অ্যালার্ট থাকি, এটাকে তুমি বলবে স্টে অ্যালার্ট ওয়াইল। আচ্ছা, ঠিক আছে। ইট হ্যাজ কাম টু নো। হুম, ভালো হয়েছে লেখা। ছোট ছোট গ্রামাটিক্যাল মিস্টেক যেগুলো হচ্ছে ওগুলোকে খেয়াল রাখো। আর এমনি ডিটেলের দিক থেকে ঠিক আছে, মানে ডিটেল হিসেবে যে কথাগুলো দেওয়া দরকার বা রিপোর্ট যেভাবে লেখা উচিত সেভাবেই লিখেছো। শুধু গ্রামাটিক্যাল এররগুলো একটু ঠিক করতে হবে। আর ওই যেহেতু এটা ফার্স্ট প্যারার লাস্ট লাইনটা একটু বলবেন, ওটা কি কারেকশন করলেন বুঝতে পারছি না। ফার্স্ট প্যারার লাস্ট লাইন, এটা করলাম হচ্ছে সেভেন এলিফ্যান্টস গট কিল্ড আফটার বিং হিট বাই দ্য ট্রেন। ঠিক আছে, এই কনস্ট্রাকশনাল এরর গুলোকে ঠিক করতে হবে। টেন্সের খেয়াল রাখতে হবে যে টেন্স যেখানে যেখানে হচ্ছে। আর চেষ্টা করতে হবে লেখা যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয়। ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট লেখা হলেই তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার পেয়ে যাবে। আর যেহেতু এটা একটা পরিবেশ সংক্রান্ত বা অ্যানিমাল রিলেটেড একটা শব্দ বা অ্যানিমাল রিলেটেড একটা রিপোর্ট, তো এখানে কোনো একজন পরিবেশবিদ কিছু বলছেন বা
কোনো অ্যানিমাল লাভার কিছু বলছেন, এরকম কোনো একটা ডিরেক্ট স্পিচ দিতে পারতে, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে, এখানে এই ধরনের ঘটনা কেন ঘটছে সেই জায়গাটা একটু বলা দরকার। যে এই যে এলিফ্যান্টের সঙ্গে ধাক্কা লেগেছে, তার কারণ কি। প্রথম কারণ হচ্ছে, আহ, যে জায়গাগুলো দিয়ে এই ইনসিডেন্ট গুলো ঘটে, সেই জায়গাগুলোকে বলা হয় এলিফ্যান্ট করিডোর। ঠিক আছে, জানো নিশ্চয়ই এই ধরনের ঘটনা কিন্তু খুব কমন ঘটনা নর্থ বেঙ্গলে। প্রায়ই আমরা এরকম ঘটনা শুনি, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু কেন হয়। বিকজ এখন রেল লাইন এক্সপ্যানশনের জন্য এমন এমন জায়গা দিয়ে রেল লাইন যায়, যেখানে হয়তো অ্যাকচুয়ালি ওটা হাতিদের চলাফেরার জায়গা, আর হাতিরা তো জানে না ওখানে রেল লাইন হয়েছে, কাজেই তারা তাদের জায়গা অনুযায়ী চলে। দ্যাটস এই ধরনের ঘটনা ঘটে। সেই কারণে নিয়ম আছে যে যখন এলিফ্যান্ট করিডোর দিয়ে ট্রেন যাবে, তখন 20 কিলোমিটার/আওয়ারের বেশি স্পিড নেওয়া যায় না। কিন্তু অনেক সময়তেই কি হয়, যে নির্দিষ্ট যে স্পিড লিমিট আছে, তার একটা তার একটা সার্টেন লিমিটের ওপরে ড্রাইভাররা অনেক সময় চালিয়ে ফেলে, যে কারণে এই ঘটনা ঘটে। এছাড়া কুয়াশার কারণে ঘটনা ঘটে, যেটা তুমি বলেছো। তো এই ধরনের তথ্যগুলো একটু দিতে হবে লেখার মধ্যে। সবকিছু কিন্তু তোমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে না, যে তুমি এইভাবে লেখো বা এই এই পয়েন্ট দাও, সব কিন্তু দিয়ে দেবে না। এর জন্যই তোমার নিউজ পেপার পড়া বা বিভিন্ন ইস্যু সম্পর্কে সচেতনতা বা জানা, এগুলো জানা দরকার। প্রত্যেকে খুব ভালো করে জিনিস শোনো, নিউজ পেপার রিপোর্টে কিন্তু এই ধরনের ইনসিডেন্ট কেন হয়, কি কারণে হয়, এই নলেজগুলো রাখতে হবে। তবে কিন্তু তোমার লেখা ভালো হবে। মানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের ওপরে যদি তোমায় মার্কস তুলতে হয়, তাহলে কিন্তু এই জায়গাতে তোমার সাথে আরেকজন স্টুডেন্টের একটা ডিফারেন্স ক্রিয়েট হবে, যে হয়তো ইনফরমেশনগুলো লেখার মধ্যে দেবে। ঠিক আছে, এগুলোকে একটু খেয়াল রাখবে। এমনি ঠিক আছে লেখা। এই লেখাটা কার? আমার স্যার, সায়ম। সায়ন। তোমারও সেম জিনিস। কোথায় লিখতে হবে টাইটেলে? প্লেস। প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে, বলেছি না 3টে প্যারা করবে। এখান থেকে প্যারা চেঞ্জ করো। হুম, ঠিক আছে।
লেখা ভালোই হয়েছে, শুধু যে যে পয়েন্টগুলো বললাম ওগুলোকে মেনটেন করতে হবে। স্যার একটু ওপরের দিকে একটু স্ক্রল করুন একটা কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেহা। সেম মিস্টেক সবার। নেহা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, গজমিত্র এরকম একটা স্কিম আছে যেখানে এই এই ধরনের ইনসিডেন্ট অ্যাভয়েড করার জন্য সেটাও একটা তোমরা দিতে পারো। ঠিক আছে লেখা, মোটামুটি ঠিক আছে। ওই পয়েন্টগুলোকে অ্যাড করতে হবে। স্যার বলছিলাম যে এখানে তো 150 ওয়ার্ড লিমিট রাখতে বলেছিলেন, আমার তো একটা ওয়ার্ড বেশি হয়ে গেছে। আমি কি +-5 করলে প্রবলেম হবে না তো? না, কিছু অসুবিধা নেই, আপাতত ওয়ার্ড নিয়ে অত ভাবার দরকার নেই, আগে লেখাটা হোক। ঠিক আছে।